বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। আপনাদের তো মনে হতেই পারে যে ব্যাগপত্র গোছানোই আছে, হুট করে কোথাও একটা ঘুরতে চলে যায়। বা হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন এরকম শর্ট ট্রিপ মারতে পছন্দ করেন। না না না, আজকের গল্প ঘোরাঘুরি নিয়ে নয়। তবে গল্প শুরুর আগে আপনাদের একটা ওয়ার্নিং দিয়ে রাখি, ভুলেও আপনারা ঝাঁঝায় যাবেন না। আর ঝাঁঝায় গেলেও ঝাঁঝা কবরস্থানের দিকে ভুলেও যাবেন না। কেন? তাহলে শুনতে হবে আপনাকে আমাদের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক। কেবল এইটুকু বললেই তো সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস হচ্ছে আমার পেশা। কিন্তু এ পেশায় বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পায় তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা জানা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশন। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেড়াই, দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝা এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আমার আর একজন বন্ধু হলেন ডাক্তার অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর ৫০। কলকাতায় কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাধাসিধে ভালো মানুষ লোক। সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি নন, কারণ পাছে তাকে পেয়ে অমূল্যবাবু ২-৪টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচের অস্তিত্ব আছে কি না। আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন
যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায় শুনতে পাই অমুক লোক রক্তকল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অমূল্যবাবু বললেন, অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময়ে মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়লেন। বললেন, ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, ভয়ানক ভূত কাকে বলে আমি তো জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম। কুমুদিনীর মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু সেই একইভাবে বললেন, সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়েছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। উচ্চস্বরে কুমুদিনী হাসতে হাসতে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। শুষ্ক স্বরে অমূল্যবাবু বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মারলেও ভূতের ভয়ে যে ছাড়ে না। অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিনই সকালে আমার ঘরে এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা খাচ্ছি। এমন সময় দেখলাম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলাম। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটু দেরি করবার সময় নেই। আমি বললুম, কেন, আপনার এত তাড়াতাড়ি কিসে? গোবিন্দবাবু বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। জিজ্ঞাসা করলুম, কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ি কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি। তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি। জোয়ান সম্মত ছেলে। আর তুমি বলছো ডাক্তার, এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না।
মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপর। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাতটা বোধহয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিক পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বলল, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসে, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো। গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয় বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলুম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার উপকার কি হতে পারে? যাক, কথা মতোই কাজ হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত হয়ে বললেন, এ কি, কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানে ওর ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধর ভালো হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টির ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে অচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে থর মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানালার শশীর বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমার মনের ভুল। বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে, ঝড় হই হই করছে। এমন দুর্যোগে শশীর উপরে করাঘাত করতে আসবে কি? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকতে চায়, আবার বিছানার উপরে শুয়ে পড়ল। কিন্তু সার্সির উপর আবার শব্দ হল, ঠক 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 ঠক। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লাম। আর কোনো সন্দেহ নেই, কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে আমার ঘরের ভিতর ঢুকতে যায়? অজানা বিদেশ বলে বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিত। টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেলল। সেই তীব্র আলোকে দেখলাম বদ্ধ সার্সির ওপর 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে আগুনের মতো তপ তপ করে চলছে তার বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তেই মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন! ভয়ে মুশড়িয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লাম। আতঙ্কে
সারা রাত ঘুম হলো না। শুধু মনে হতে লাগলো সারসির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়বে। জানালা দিয়ে ঘরের ভিতরে আলো এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। অস্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন। আমি জিজ্ঞেস করলাম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার ওপর উঠে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি? এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললাম, বলেন কি? কি করে সারল? অমূল্যবাবু বললেন, গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না। কৌতুক ভরে বললুম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন নাকি মশাই? অমূল্যবাবু কিন্তু অটলভাবে বললেন, তোমরা যা ইচ্ছা হয় বলো, আমি কোনোই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি, কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? অমূল্যবাবু, কি বলছেন আপনি? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আমি আগে দেব না। কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সে কথা বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলুম পাহারা দেবার জন্য। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ বোধ হয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। কে সে? কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালাম, না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সারসি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেবার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানালা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানালার ওপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আর ভ্রুক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আরেক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো।
টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়ল। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কালকে রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললাম। অমূল্যবাবু কি বলতে চাচ্ছিলেন, হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনী আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠেছিল যা কোনোদিনই কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপরে দিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন আর সেই রকম বেগেই সামনের দিকে ছুটলেন। আমি দ্রুত পায়ে এগিয়ে এসে চেঁচিয়ে ডাকলাম, মিসেস চৌধুরী, সাবধান সাবধান, ট্রেন ট্রেন ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে, কুমুদিনী তার উপর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে একখানা ইঞ্জিন হুড় করে এসে তার দেহের উপরে এসে পড়ল। আমি দুই চোখ বুঝে ফেললাম। সঙ্গে সঙ্গে শুনলাম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপর সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো। এই অবস্থাতেই শুনলাম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপও আমাদের মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে আমার এখনো মনের মধ্যে ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতা লোকের বাড়াবাড়ি এখনো কমল না কেন? তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছে। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে। চারিদিকে থপথপ করছে প্রায় দিনের বেলার সূর্য। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিঁঝি রব ছাড়া আর কিছুই শব্দ পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টিতেও গান গাইবার জন্য। কিন্তু গান গাইবার উপক্রম করতে করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মিসেস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই তিনি আমাকে দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে দাঁড়ালাম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত চোখে লক্ষ্য করলাম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতো। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাস আতঙ্কে বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু
বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইল। আমি প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলাম, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এই মাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, নদীর পথে এদিকে আসছিলাম, মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছো? আপনাকে যেমন দেখছি ঠিক তেমনই তাকে দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবক ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমিও যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললুম। আবার সেই নদীপথ, চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে ঢাকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গেছে। ঘাসের উপর বড় বড় গাছের ছায়া নড়ছে, আমি চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। ছোপে ছাড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মার রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, এই পিশাচ পাখিটা যেন তাদের সাবধান করে জানিয়ে দিয়ে গেল, প্রস্তুত হ, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তার উপরে ইটের বা পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলে টান ভেসে আসছে অস্ত্রাব্য তালে। আমার মনে হলো এতক্ষণে ওই সব কবরের পাথরের উপর যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিত জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললে, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে বসে রইলুম দুজনে। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হল। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। ঠিক পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্ব দিকে ধীরে ধীরে মৃত রাত্রির বুকে রক্ত ঝরে পড়তে লাগল। ভোর হচ্ছে। অমূল্যবাবু আমার গা টিপলে। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে একটা অপার্থিব নারী মূর্তি যেন বাইরে বেরিয়ে এল। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকে রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে ঢুকল। একটা কবরের ওপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালেন। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড ভীত স্বরে অট্টহাস্য করলেন যে তাতে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভিতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্বাকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির এসো আমার সঙ্গে। আমরা মিসেস চৌধুরীর কবরের উপর উঠে দাঁড়ালাম। অমূল্যবাবু বললে, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি তা আমি জিজ্ঞেস করলুম না, কারণ আমি তখনও আচ্ছন্নের মতোই ছিলাম। তিনি যা বলেন তাই আমি করি।
অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলবো, আর তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। যে দেহ দেখলে মনে হয় না সে কোনোদিনও ট্রেনে কাটা পড়ে গিয়েছিল। সেটা 1 মাস আগে কবর দেয়া হলেও তার মুখে অত্যন্ত প্রস্ফুট এবং তার ওষ্ঠাধারের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে, এবং তার জীবন্ত দুটো চোখে সহাস্য দৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতের শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন, তারপর সজোরে শাবলটা মৃতদেহের বুকের ওপরে বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো একটা তীক্ষ্ণ আর্তনাদে আকাশ পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। যাক বাবা, অমূল্যবাবু ওই পিশাচিনীকে নিকেশ করেছে। এখন আপনারা সদানন্দে সদল বলে ঝাঁঝা থেকে ঘুরে আসতে পারেন। তবে যেখানেই ঘুরতে যান না কেন, চোখ কান সব সময় খোলা রাখবে। কে বলতে পারে আপনার পাশে বসে থাকা মানুষটা কোনো ছদ্মবেশী পিশাচ নয়। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অর্পণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অভিষেক, রাজদীপ, প্রিয়া এবং অর্পণ। শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে।